প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে এসএসসি পরীক্ষার্থী 2021 যারা আছো তাদের জন্য রসায়নের ষষ্ঠ সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট, সেই অ্যাসাইনমেন্ট। এই অ্যাসাইনমেন্টে সর্বপ্রথম আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের যোজনী। আমি আশা করব অ্যাসাইনমেন্টটা তোমরা সকলেই দেখেছো এবং পড়েছো। আর যদি না পড়ে থাকো তাহলে অ্যাসাইনমেন্টের যে শিরোনামটা আছে সেটা তোমরা সামনে নিয়ে বসে তারপরে আমার এই সমাধানটা তোমরা দেখতে পারো। আমরা সর্বপ্রথম যদি আলোচনা করতে চাই তাহলে যোজনী নিয়ে আলোচনা করতে হবে। কিরকম? যোজনীটা কাকে বলে? কোনো একটি মৌলের পরমাণু হাইড্রোজেন বা তার সমতুল্য অন্য যত সংখ্যক মৌল বা পরমাণুর সাথে যুক্ত হতে পারে, অথবা কোনো একটা যৌগ থেকে হাইড্রোজেন বা তার সমতুল্য অন্য যত সংখ্যক মৌল বা পরমাণুকে প্রতিস্থাপন করতে পারে, সেই সংখ্যাটাকে ওই মৌলের যোজনী বলা হয়। আবার আমরা যদি ইলেকট্রন দিয়ে বলি তাহলে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে যে কয়টি বিজোড় বা অযুগ্ম ইলেকট্রন থাকে সেই সংখ্যাটাকে ওই মৌলের যোজনী বলা হয়। আমরা খুব সহজভাবে এটা এই দুটা সংজ্ঞারই আমরা ব্যাখ্যা দিতে পারি। কিরকম? আমরা হাইড্রোজেন আর অক্সিজেনকে যদি সংযোজন করি বা বিক্রিয়া দিই তাহলে এখানে হাইড্রোজেন আর অক্সিজেন যুক্ত হয়ে পরস্পরের সাথে পানি উৎপন্ন করেছে। সমতা থেকে আমরা দেখতে পাচ্ছি দুটি অক্সিজেন পরমাণু চারটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়েছে। কিন্তু আমাদের সংজ্ঞায় বলা হয়েছে কোন মৌলের একটি পরমাণু হাইড্রোজেনের যতগুলো পরমাণুর সাথে যুক্ত হতে পারে। সেই হিসাবে একটি অক্সিজেন পরমাণু দুটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়েছে। তার মানেটা হচ্ছে অক্সিজেনের যোজনী 2। আবার প্রতিস্থাপনের কথা এখানে একটু বলা হয়েছে। প্রতিস্থাপন কি? প্রতিস্থাপনটা হচ্ছে কোনো একটা মৌল অন্য কোনো একটা যৌগ থেকে হাইড্রোজেন বা তার সমতুল্য যত সংখ্যক মৌল বা পরমাণুকে প্রতিস্থাপন করতে পারে বা সরিয়ে দিয়ে সেই স্থানটা নিজে দখল করে, সেই সংখ্যাটাকে আমরা ওই মৌলের যোজনী বলি। আমরা যদি জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিডের কথাটা একটু দেখি তাহলে এখানে জিঙ্ক সালফাইড প্লাস হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে। এক্ষেত্রে জিঙ্ক একটা পরমাণু, সে নিজেই দুইটা পরমাণুকে হাইড্রোজেনের দুইটা পরমাণুকে প্রতিস্থাপন করে দিছে। তার মানে যেহেতু একটি জিঙ্ক দুইটা হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপন করে দিল, এর মানে হচ্ছে জিঙ্কের যোজনী 2। এখন আমরা পর লাস্ট কথাটার দিকে যাই, অর্থাৎ ইলেকট্রন বিন্যাস দিয়ে একটু ব্যাখ্যা করতে চেষ্টা করি। কিরকম? যে আমরা অক্সিজেনের একটা ইলেকট্রন বিন্যাস করতেছি। নিরপেক্ষ অবস্থায় কোনো একটা মৌলের প্রোটন সংখ্যার সমান সংখ্যক ইলেকট্রন ওই মৌলে অবস্থান করে। তাহলে আমরা যদি অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, তার মানেটা হচ্ছে তাতে 8টি অক্সিজেনের মাঝে 8টি ইলেকট্রন রয়েছে, অর্থাৎ অক্সিজেনের মাঝে 8টি ইলেকট্রন রয়েছে। আমি যদি 8টি ইলেকট্রনকে একটু সাজাই তাহলে কি হবে? 8টি ইলেকট্রনকে আমরা সাজাইলে একটু খেয়াল করলে দেখতে পাবা যে আমরা প্রথমে 1s2 একটি ইলেকট্রন দিলাম, তারপর আরেকটি ইলেকট্রন দিলাম, 2s এ যাবে, 1s এর পরে 2s এ যাবে, এই যে আরেকটি ইলেকট্রন, এই যে আরেকটি ইলেকট্রন, অলরেডি 4টি ইলেকট্রন আমরা দিয়ে দিলাম। এখন 2p তে যাবে, আর এখানে 2p অরবিটালের ভাগ হচ্ছে 2px 2py 2pz। এক্ষেত্রে 2px 2py 2pz এই তিনটা অরবিটালের শক্তি সমান। আমরা জানি সমশক্তির অরবিটালে ইলেকট্রন প্রথমে একটি একটি করে প্রবেশ করে, এরপর আরো ইলেকট্রন থাকলে তা উল্টা অর্থাৎ বিপরীত স্পিনে প্রবেশ করে। তাহলে আমরা প্রথমে এই যে 4 5 6 7 আরেকটি ইলেকট্রন বাকি আছে, এই হলো। আমরা লাস্ট কক্ষপথ থেকে কি দেখতে পাচ্ছি? দুইটি অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন আছে। যেহেতু অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে দুটি অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন রয়েছে, তাই অক্সিজেনের যোজনী হচ্ছে কত? 2। এই হচ্ছে আমাদের মূল বিষয়। যদি কোনো সমস্যা হয় তোমরা কমেন্টে জানাতে পারো। এখন আমি তোমাদেরকে একটু স্পেস দিচ্ছি, সেই স্পেসে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। এবার আমরা দেখব যোজনীর ভিত্তিতে মৌলগুলোকে বিভিন্ন ভাগে মূলত ভাগ করা হয়। যেমন যে সকল মৌলের যোজনী 1 তাদেরকে আমরা একযোজী মৌল বলি, যে সকল মৌলের যোজনী 2 তাদেরকে আমরা দ্বিযোজী মৌল বলি, যে সকল মৌলের যোজনী 3 তাদেরকে ত্রিযোজী মৌল বলি, যে সকল মৌলের যোজনী 4 তাদেরকে চতুর্যোজী মৌল বলি, যে সকল মৌলের যোজনী 5 তাদেরকে আমরা পঞ্চযোজী মৌল বলি, যে সকল মৌলের যোজনী 6 তাদেরকে আমরা ষড়যোজী মৌল বলি। অর্থাৎ এইভাবে বিভিন্ন ভাবে এই মৌলের যোজনীগুলোকে সংজ্ঞায়িত করা হয়। আমরা কিছু মৌলের মানে একযোজী মৌল বা দ্বিযোজী মৌল, ত্রিযোজী মৌল, এগুলো সামান্য কিছু উদাহরণ আমরা ছকের মাধ্যমে প্রকাশ করলাম। কিরকম? যে একযোজী মৌলগুলো হচ্ছে হাইড্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, পটাশিয়াম, সোডিয়াম, সিলভার, কপার, আস।
কপার আঁশ মানে হচ্ছে যে সকল মৌলের পরিবর্তনশীল যোজনী থাকে তাদের নিম্ন যোজনীটা ব্যবহার করলে আমরা সেটাকে আঁশ বলি। তো কপারের একটা যোজনী আছে যেটা হচ্ছে 1, সেটা আমরা ব্যবহার করলে ওই কপার দ্বারা যৌগ গঠিত যৌগে আমরা আঁশ শব্দটা যুক্ত করি, সেটা নিয়ে অন্য আলোচনা আছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে একযোজী মৌল হাইড্রোজেন, অর্থাৎ এই ঘরে যারা আছে সবাই হাইড্রোজেনের কি সমতুল্য। আবার দ্বিযোজী মৌল অক্সিজেন, সালফার, এখানে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক, কপার, ইক, ওই যে কপারের উচ্চ যোজনী এবং আয়রনের আঁশ, আয়রনের যেটাতে 2 যোজনী ব্যবহৃত হয় সেটা হচ্ছে আঁশ। এই সবগুলো হচ্ছে দ্বিযোজী মৌল। তার মানে এইখানের প্রত্যেকটা, এই ঘরের প্রত্যেকটা মৌলের যোজনী হাইড্রোজেনের দ্বিগুণ, মানে এই গ্রুপের প্রত্যেকটা মৌল হাইড্রোজেনের দ্বিগুণ, মানে যোজনীটা হচ্ছে হাইড্রোজেনের কি দ্বিগুণ। তার মানে হাইড্রোজেন যদি 2টা হাইড্রোজেন মিলে এই গ্রুপের একটা মৌলের কি হবে, যোজনীর সমান হবে। অর্থাৎ 2টা হাইড্রোজেনের যোজনী মিলে 2 হবে এবং অক্সিজেনের যোজনী একাই 2 হবে। আমার 2টা হাইড্রোজেন মিলে, 2টা ক্লোরিন মিলে 2 হবে, আমার ম্যাগনেসিয়াম একাই কি হবে, 2 হবে। তার মানে এই গ্রুপে যারা আছে সবাই হাইড্রোজেনের সমতুল্য, আর এই গ্রুপে যারা আছে সবাই হাইড্রোজেনের চেয়ে দ্বিগুণ যোজনীর দিক থেকে। এরপরে ত্রিযোজী যদি চিন্তা করি তাহলে বোরন, নাইট্রোজেন, ফসফরাস, অ্যালুমিনিয়াম, ক্রোমিয়াম, এটা হচ্ছে Cr মানে ক্রোমিয়াম 24 নাম্বার, এটা হচ্ছে আয়রনের ইক। এদের প্রত্যেকের যোজনী হচ্ছে 3 এবং এরা প্রত্যেকে যোজনীর দিক থেকে হাইড্রোজেনের গ্রুপে যারা আছে তাদের চেয়ে 3 গুণ, মানে এদের যোজনী হচ্ছে 3। আবার সমতুল্য না, মানে 3 গুণ। এদের যোজনী হচ্ছে 4, কার্বন, সিলিকন, সালফার 3, মানে SN 3। এই 3 এগুলোর যোজনী হচ্ছে হাইড্রোজেনের চেয়ে 4 গুণ, মানে এরা প্রত্যেকটার যোজনী হাইড্রোজেনের যোজনী বা হাইড্রোজেনের সমতুল্য যারা আছে তাদের 4 গুণ। এই নাইট্রোজেন, ফসফরাস এদের যোজনী হচ্ছে 5, তার মানে হাইড্রোজেনের চেয়ে 5 গুণ যোজনী হচ্ছে এদের, তার মানে এরা হাইড্রোজেনের চেয়ে 5 গুণ। আবার সরযোজী মৌল হচ্ছে সালফার, সালফারের যোজনী হাইড্রোজেনের চেয়ে 6 গুণ, বা হাইড্রোজেনের গ্রুপে যারা আছে তাদের চেয়ে কি 6 গুণ। এখন আমরা উদ্দীপকে যে যৌগগুলো দেয়া আছে সেই যৌগগুলোতে বিভিন্ন মৌলের যোজনীটা আমরা বের করে দেখিয়ে দেব। আমি তোমাদেরকে একটু স্পেস দিচ্ছি, এই সুযোগে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। এখন আমরা দেখতে পাচ্ছি যে উদ্দীপকের যৌগগুলো হচ্ছে পানি, কার্বন ডাই অক্সাইড, কার্বন টেট্রাক্লোরাইড, PCl3 মানে ফসফরাস ট্রাইক্লোরাইড, ফসফরাস পেন্টাক্লোরাইড, ফসফরাস পেন্টা আয়োডাইড, আবার সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড। এই যৌগগুলোর মধ্যে তাদের যোজনী ব্যাখ্যা করতে বলা হয়েছে। আমরা যদি H2O পানি দেখি তাহলে পানির মাঝে বা H2O অণুতে একটি অক্সিজেন পরমাণু 2টি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়েছে। সুতরাং H2O যৌগের অক্সিজেনের যোজনী 2, কেন? কারণ একটা অক্সিজেন 2টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে। আর যোজনীর সংখ্যা থেকে আমরা এটাই লক্ষ্য করেছিলাম যে কোনো একটা মৌল বা পরমাণু হাইড্রোজেন বা তার সমতুল্য যত সংখ্যক মৌল বা পরমাণুর সাথে যুক্ত হতে পারে সেই সংখ্যাটা হচ্ছে ওই মৌলের যোজনী। তাহলে আমরা কার্বন ডাই অক্সাইড যৌগে কি দেখি? আমরা অক্সিজেনের যোজনী ইতিপূর্বে 2 অলরেডি আমরা বুঝে গেছি। কার্বন ডাই অক্সাইড যৌগে আমরা একটি কার্বন 2টি অক্সিজেনের সাথে যুক্ত আছে। তাহলে একটা অক্সিজেন যদি 2টা হাইড্রোজেনের সমতুল্য হয় তাহলে 2টা অক্সিজেন 4টা হাইড্রোজেনের সমতুল্য। তার মানে একটি কার্বন 4টি হাইড্রোজেনের সাথে যুক্ত হচ্ছে, আর একটি কার্বন যদি 4টি হাইড্রোজেনের মানে সমানের সাথে যুক্ত হয় তার মানে কার্বন ডাই অক্সাইড যৌগে কার্বনের যোজনী 2 × 2 মানে 4। CCl4 যৌগে একটি কার্বন 4টি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত আছে। আমরা ইতিপূর্বে যে ছক দেখেছিলাম সেই ছকে ক্লোরিন যে পরমাণুটা আছে সেটা হাইড্রোজেনের গ্রুপে ছিল, তার মানে হাইড্রোজেনের সমতুল্য হচ্ছে ক্লোরিন। তাহলে যেহেতু একটা কার্বন 4টা ক্লোরিনের সাথে যুক্ত আছে তার মানে এই CCl4 কার্বন টেট্রাক্লোরাইড যৌগে মূলত কার্বনের যোজনী হচ্ছে 4। আবার PCl3 ফসফরাস ট্রাইক্লোরাইড এই যৌগে ক্লোরিন, তো আবারও বলছি একটা ক্লোরিন একটি হাইড্রোজেনের সমতুল্য, যেহেতু PCl3 যৌগে একটি ফসফরাস 3টি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত আছে তাই PCl3 যৌগে আমরা ফসফরাসের যোজনী বলতে পারি 3। তোমরা এখন একটু স্ক্রিনশট দিয়ে রাখো, স্ক্রিনশট দিয়ে রাখলে তোমাদের লিখতে সুবিধা হবে। এবার আমরা PCl5 যৌগে আসতে পারি। PCl5 হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড।
ফসফরাস পেন্টাক্লোরাইড যৌগে একটি ফসফরাস 5টি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত আছে। যেহেতু ক্লোরিন পরমাণু আর হাইড্রোজেন পরমাণু সমতুল্য, তার মানে AbCl5 যৌগে ফসফরাসের যোজনী হচ্ছে 5। SO2 যৌগে একটি সালফার, দ্যাট মিন্স সালফার ডাইঅক্সাইডের মাঝে একটি সালফার দুটি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত আছে। যেহেতু অক্সিজেনের যোজনী হচ্ছে 2, যা হাইড্রোজেনের দ্বিগুণ, তাহলে দুটি অক্সিজেন মিলে হচ্ছে হাইড্রোজেনের 4 গুণ। তাহলে দুইটা অক্সিজেন পরমাণু 4টি হাইড্রোজেন পরমাণুর সমান। তার মানে একটা সালফার দুটি অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে, সালফারের যোজনী হচ্ছে কত? 4। আবার সালফার ট্রাইঅক্সাইড যৌগে একটি সালফার 3টি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত আছে, তাই সালফার ট্রাইঅক্সাইড যৌগে সালফারের যোজনী হচ্ছে 6। এবার আসা যাক দ্বিতীয় টপিকে, পরিবর্তনশীল যোজনী, সক্রিয় যোজনী, সুপ্ত যোজনী। তোমার অ্যাসাইনমেন্টে সক্রিয় যোজনী কথাটা উল্লেখ করা হয় নাই, কিন্তু আমি এখানে উল্লেখ করে দিছি। এর মানেটা হচ্ছে সক্রিয় যোজনী ছাড়া আমরা সুপ্ত যোজনী বের করতে পারবো না। এখন এগুলা নিয়ে আমরা আলোচনা করব। অবস্থা ভেদে ভিন্ন, অর্থাৎ কোন মৌলের যোজনী তাদের অবস্থা ভেদে ভিন্ন হয়। কোন মৌলের ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক অবস্থায় তাদের যোজনী একরকম দেখায়, বা ইলেকট্রনগুলো যখন উদ্দীপিত হয়ে এক শক্তি স্তর থেকে বা এক অরবিটাল থেকে অন্য অরবিটালে চলে যায়, তখন তাদের ইলেকট্রনের মানে সাজানো বা বিন্যাসের কিছু পরিবর্তন ঘটে, তখন তাদের যোজনী ভিন্ন ভিন্ন হয়। যে সকল মৌলের একাধিক যোজনী প্রদর্শন করে বা যারাই একাধিক যোজনী প্রদর্শন করবে, তাদের যোজনীকে আমরা পরিবর্তনশীল যোজনী বলি। অর্থাৎ যে সকল মৌল একাধিক যোজনী প্রদর্শন করে তাদেরকে পরিবর্তনশীল যোজনী বলা হয়। যেমন আয়রন এর 2 ধরনের যোজনী আছে, একটা হচ্ছে আয়রন 2 যেটাকে আমরা আস বলি, আর একটা হচ্ছে আয়রনের 3 যোজনী যেটাকে আমরা ইক বলি। উদাহরণ হিসেবে আমরা কি দেখতে পারি? উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি FeCl2 ফেরাস ক্লোরাইড। ফেরাস ক্লোরাইড যৌগে আয়রনের যোজনী হচ্ছে 2। এক্ষেত্রে একটি আয়রন দুটি ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে, আর ক্লোরিন হচ্ছে হাইড্রোজেনের সমতুল্য, তার মানে একটা আয়রন হাইড্রোজেনের সমতুল্য দুটি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয়েছে, তাই এক্ষেত্রে আয়রনের যোজনী আমরা কত বলতে পারি? 2 বলতে পারি। এক্ষেত্রে একটি আয়রন 3টি ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে, তার মানে এই যৌগে আয়রনের যোজনী হচ্ছে 3। সাধারণত ধাতুর ক্ষেত্রে যখন নিম্ন যোজনী ব্যবহৃত হয়, তখন যৌগের নামের মাঝে আমরা আস শব্দটা বলি, আর যখন আমাদের উচ্চ যোজনীটা ব্যবহৃত হবে তখন আমরা ইক যৌগ বলি। এখন আমি তোমাদেরকে একটু স্পেস দিচ্ছি, তোমরা এটার জন্য স্ক্রিনশট তুলে নাও। আমরা এবার আসি সক্রিয় যোজনী, সুপ্ত যোজনী এবং ওই ব্যবহৃত যোজনী, এগুলো সম্বন্ধে আলোচনা আসি। যে কোনো একটা যৌগে কোনো মৌলের সুপ্ত যোজনী বের করার সূত্রটা কি বা পদ্ধতিটা কি? কোন যৌগে কোন মৌলের সুপ্ত যোজনী ইকুয়াল সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী। সক্রিয় যোজনী বলতে ওই যৌগটার মাঝে মৌলের ব্যবহৃত যোজনীটাকে আমরা সক্রিয় যোজনী বলি। অর্থাৎ কোন যৌগে কোন মৌলের সর্বোচ্চ যোজনী থেকে ব্যবহৃত যোজনী বাদ দিলে, দ্যাট মিন্স ব্যবহৃত মানে সক্রিয় যোজনীটা বাদ দিলে সুপ্ত যোজনী পাওয়া যায়। উদ্দীপকের প্রদত্ত যৌগগুলো যেগুলো দেয়া আছে এগুলোই ব্যবহার করতে হবে, এমন কোনো নির্দিষ্ট করে এখানে বলে দেওয়া হয় না। তোমাকে বলে দেওয়া হয়েছে পরিবর্তনশীল যোজনীর ক্ষেত্রে সর্বোচ্চ যে যোজনীটা থাকবে সেটা আমরা সর্বোচ্চ ধরবো, এবং ব্যবহৃত যে যোজনীটা থাকবে সেটা হচ্ছে সক্রিয় যোজনী ধরবো। দুইটা থেকে যে পার্থক্যটা হবে সেটা হচ্ছে আমার সুপ্ত যোজনী। যদি আমার কোনো মান পাই, সর্বোচ্চ থেকে যদি আমি ব্যবহৃত বা সক্রিয় যোজনী বাদ দিয়ে কোনো মান পাই, তাহলে আমি বলতে পারবো এই যৌগে এই মৌলের সুপ্ত যোজনী এত। আর যদি মান না পাই তাহলে আমি বলবো সুপ্ত যোজনী 0। যেমন কার্বন ডাইঅক্সাইড যৌগে কার্বনের সক্রিয় যোজনী অর্থাৎ ব্যবহৃত যোজনী 4। এটা আমরা ইতিপূর্বে দেখেছি কিভাবে 4 হয়। তাহলে কার্বনের সর্বোচ্চ যোজনী 4, কার্বন ডাইঅক্সাইড যৌগে কার্বনের সক্রিয় যোজনীও 4। তাহলে কার্বন ডাইঅক্সাইড যৌগে কার্বনের সুপ্ত যোজনী কত হবে? সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী। সর্বোচ্চ 4 মাইনাস সক্রিয় 4 অর্থাৎ ব্যবহৃত 4, তার মানে 0। কার্বন ডাইঅক্সাইড যৌগে কার্বনের কোনো সুপ্ত যোজনী নাই। এবার আমি যদি কার্বনের আরেকটা যৌগ কার্বন মনোক্সাইডের কথা দেখি, কার্বন মনোক্সাইড যৌগে কার্বনের সক্রিয় যোজনী 2। কেন 2? একটা কার্বন একটা অক্সিজেনের সাথে যুক্ত আছে, আর একটা অক্সিজেনের যোজনী যেহেতু 2, তার মানে কার্বনের যোজনীও কত? 2। এখানে সক্রিয় যোজনী
তবে কার্বন ডাই অক্সাইড যৌগে কার্বনের সুপ্ত যোজনীর সূত্রটা কি? সর্বোচ্চ, তোমরা সূত্রটা লিখে নিবা, সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী বা ব্যবহৃত যোজনী। এখানে আমি সর্বোচ্চ যোজনী 4 ব্যবহার করছি, 4ই আছে কার্বনের সর্বোচ্চ যোজনী, এবং -2, তার মানে কত হলো 2। অর্থাৎ কার্বন মনোক্সাইড যৌগে কার্বনের সুপ্ত যোজনীর মান হচ্ছে 2, আর ব্যবহৃত যোজনী এটাও 2। আমি যদি PCl3 এর কথা চিন্তা করি, PCl3 যৌগে ফসফরাসের যোজনী 3 ব্যবহৃত হয়েছে, এটা আমরা জানি, কিন্তু ফসফরাসের সর্বোচ্চ যোজনী হচ্ছে আমরা জানি 5। যদি 5 হয়ে থাকে তাহলে সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী অর্থাৎ 5 - 3, অর্থাৎ PCl3 ফসফরাস ট্রাইক্লোরাইড যৌগে ফসফরাসের সুপ্ত যোজনী হচ্ছে 2। এবার আমরা আরো কিছু উদাহরণ দেখব। তোমরা এখন একটু স্ক্রিনশটটা তুলে নাও, তাহলে তোমাদের জন্য এটা লিখতে সুবিধা হবে। আমরা যদি PCl5 যৌগের দিকে লক্ষ্য করি, তাহলে PCl5 যৌগে ফসফরাসের সুপ্ত যোজনী হলো সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী। PCl5 যৌগে ফসফরাস 5টা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত আছে, তার মানে তার যোজনী ব্যবহৃত যোজনী হচ্ছে 5, তাহলে সর্বোচ্চ 5 ব্যবহৃত 5, সুপ্ত যোজনী 0। আবার আমরা যদি SO2 যৌগে সালফারের সুপ্ত যোজনীর কথা বলি, তাহলে সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী। SO2 একটা সালফার 2টা অক্সিজেনের সাথে যুক্ত আছে, প্রত্যেকটা অক্সিজেনের যোজনী যদি 2 হয় তাহলে একটা সালফারের যোজনী একাই কত? 4, দুটার জন্য 4, সালফারের একাই 4, তাহলে 6 - 4 কত হলো? 2। আবার SO3 যৌগে সালফারের সুপ্ত যোজনীর কথা যদি আমরা চিন্তা করি, সর্বোচ্চ যোজনী 6, SO3 যৌগে সালফারের ব্যবহৃত যোজনীও 6, যা আমরা ইতিপূর্বে আরেকটা ছকে দেখেছি, সেক্ষেত্রে সুপ্ত যোজনী হচ্ছে 0। কার্বন টেট্রাক্লোরাইড যৌগে কার্বনের সুপ্ত যোজনী সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী বা ব্যবহৃত যোজনী। এক্ষেত্রে কার্বন টেট্রাক্লোরাইড যৌগে সর্বোচ্চ যোজনী থেকে যদি আমরা ব্যবহৃত যোজনীটা আমরা বাদ দেই বা সক্রিয় যোজনীটা বাদ দেই, তাহলে 0 থাকে, অর্থাৎ কার্বন টেট্রাক্লোরাইড যৌগে কার্বনের কোনো সুপ্ত যোজনী নেই, অর্থাৎ 0। আবার PI5 উদ্দীপকে একটি যৌগ PI5 এর কথা বলা হয়েছে, কিন্তু বাস্তবিক পক্ষে PI5 যৌগটার কোনো অস্তিত্ব পাওয়া যায় না, অর্থাৎ PI5 যৌগটা স্থানিক বাধার কারণে গঠিত হয় না, তাই আমি PI5 যৌগটার কোনো সুপ্ত যোজনী বা সক্রিয় যোজনী বের করলাম না আমরা নরমালি। তবে PI5 যৌগটা গঠিত না হলেও PI3 যৌগটি গঠিত হয়। এক্ষেত্রে PI3 যৌগে ফসফরাসের সুপ্ত যোজনী সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী, অর্থাৎ 5 - 3 = 2। PI3 ফসফরাস ট্রাইআয়োডাইড এই যৌগে ফসফরাসের সুপ্ত যোজনী হচ্ছে 2। এখন আমরা এই ফসফরাস বলো সালফার বলো, এই দুটো সবচেয়ে বেশি এখানে গুরুত্বপূর্ণ। এদের কেন পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে এই বিষয়টা আমরা একটু খেয়াল করব। তোমরা স্ক্রিনশট দিয়ে একটু এই বোর্ডটাকে একটু স্ক্রিনশট দিয়ে নাও, তাহলে তোমাদের লিখতে সুবিধা হবে। আমরা এতক্ষণ যে যোজনীগুলো আমরা ব্যাখ্যা করেছিলাম, সেই যোজনীগুলো কেন তারা পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে সেই বিষয়টা আমরা এখন দেখাই দিতেছি। কিরকম? কার্বন, ফসফরাস, সালফার মূলত এরা এখানে পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করেছিল। আমরা সাধারণত একটা মৌলের স্বাভাবিক ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে যে কয়টা বিজোড় ইলেকট্রন থাকে বা অযুগ্ম ইলেকট্রন থাকে, সেই সংখ্যাটাকে আমরা তার স্বাভাবিক যোজনী বলি। আর যখন তাকে উদ্দীপিত করা হয় বা শক্তি দেওয়া হয়, তখন তার সর্বশেষ কক্ষপথে যে কয়টা বিজোড় ইলেকট্রন পায় সেটা হচ্ছে তার পরিবর্তনশীল যোজনী বা সর্বোচ্চ যোজনী যেটা আমরা বলি। যেমন কার্বনের স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় এর সর্বশেষ কক্ষপথে 2টা বিজোড় ইলেকট্রন থাকে, তাই তার স্বাভাবিক যোজনী 2। বাট কার্বনকে আমরা যদি উত্তেজিত করি, তাহলে এই 2s থেকে একটি ইলেকট্রন 2p z এ চলে যায়, আর 2p যখন z এ চলে যায় তখন কার্বনের শেষ কক্ষপথ 2 এর মাঝে টোটাল অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন থাকে 4টা, তাই এটার যোজনী হচ্ছে 4। অর্থাৎ কার্বন দুই ধরনের যোজনী প্রদর্শন করে, একটা হচ্ছে 2 এবং আরেকটা হচ্ছে 4। ফসফরাসের স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস থেকে দেখতে পাচ্ছি শেষ কক্ষপথে 3টা বিজোড় ইলেকট্রন, তার মানে তার যোজনী হচ্ছে 3। ফসফরাসকে যদি আমরা উদ্দীপিত করি, তাহলে এর সর্বশেষ কক্ষপথে 3s এর 2টা ইলেকট্রন থেকে একটা ইলেকট্রন 3dx হয়ে চলে যায়। এক্ষেত্রে আমার ফসফরাসের শেষ কক্ষপথে অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন পাই 5টি, তার মানে ফসফরাসের যোজনী হচ্ছে 5। এবার সালফারের কথা আসি। সালফারের স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় সর্বশেষ কক্ষপথে 2টা অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন, কিন্তু ফসফরাসকে যদি আমরা প্রথমবার উত্তেজিত করি, তাহলে
3px থেকে একটি ইলেকট্রন 3px থেকে একটি ইলেকট্রন 3dx হয়ে চলে আসে, তখন আমার ফসফরাস সালফারের শেষ কক্ষপথে ও যুগ্ম বা বিজোড় ইলেকট্রন হয় 1 2 3 4টি, তখন তার যোজনী ব্যবহৃত হয় 4। আবার আমরা যদি সালফারকে উত্তেজিত করি দ্বিতীয়বার, তাহলে 3s থেকে আরেকটি ইলেকট্রন 3dyz এ চলে যায়। এই অবস্থায় সালফারের সর্বশেষ কক্ষপথে ও যুগ্ম বা বিজোড় ইলেকট্রন হচ্ছে আমাদের 6টা। সেই সাথে পরিবর্তনশীল যোজনী ব্যাখ্যা এবং সক্রিয় যোজনী সুপ্ত যোজনী নির্ণয়ের টপিকটাও শেষ হলো। তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো, স্ক্রিনশট দিলে এখন তোমরা পরিপূর্ণভাবে এটা ভালোভাবে লিখতে পারবে। এবার আসি তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার নিয়ে। আসলে আমাদের প্রথমে জানতে হবে তেজস্ক্রিয় আইসোটোপ জিনিসটা কি। যে সকল আইসোটোপের নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে অর্থাৎ আপনা আপনি আলফা বিটা ও গামা রশ্মি নির্গত হয় তাদেরকে আমরা তেজস্ক্রিয় আইসোটোপ বলি। তেজস্ক্রিয় আইসোটোপটা আবার দুই ধরনের, একটা হচ্ছে প্রাকৃতিক আইসোটোপ আর একটা হচ্ছে কৃত্রিম আইসোটোপ। প্রাকৃতিক তেজস্ক্রিয় আইসোটোপগুলো প্রাকৃতিকভাবে কি হয়, উৎপন্ন হয়, যেমন ফ্রান্সিয়াম, রেডিয়াম, ইউরেনিয়াম ইত্যাদি। আবার কৃত্রিম তেজস্ক্রিয় আইসোটোপ সমূহ বিজ্ঞানীদের দ্বারা নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে পরীক্ষাগারে সৃষ্টি হয়, নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয়, যেমন টিসি টেকনিশিয়াম 43, আবার এখানে হচ্ছে নেপচুনিয়াম 93, 61, প্রোমেথিয়াম ইত্যাদি। এই বিষয়গুলো এখানে আমাদের, এগুলো হচ্ছে আমাদের কৃত্রিমভাবে সৃষ্ট আইসোটোপ। আইসোটোপের ব্যবহার, আইসোটোপের বিভিন্ন ধরনের ব্যবহার আছে। কৃষি ক্ষেত্রে ব্যবহার আছে, চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার আছে, খাদ্য সংরক্ষণের জন্য ব্যবহার আছে। আমরা প্রথমে চিকিৎসার জন্য একটু ব্যবহারটা দেখি। চিকিৎসা 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 ক্ষেত্রে কি ধরনের ব্যবহার তোমরা একটু বুঝিয়ে লিখবা, যে হাড় বেড়ে দেহের হাড় বেড়ে যাওয়া চিকিৎসায় এই টিসি বা টেকনিশিয়াম 99 ব্যবহার করা হয়। আইসোটোপ আবার এসএম 153, অর্থাৎ এই ক্ষেত্রে হাড়ের ব্যথা চিকিৎসায় ব্যবহার করা হয়। কোবাল 60 ক্যান্সার কোষ ধ্বংস করার জন্য ব্যবহার করা হয়। আবার আয়োডিন 153 থাইরয়েড গ্রন্থির কোষকলা বৃদ্ধি প্রতিরোধ করে। রক্তের লিউকোমিয়া চিকিৎসায় ফসফরাস 32 ব্যবহার করা হয়। প্লুটোনিয়াম 238 হার্টের পেসমেকার তৈরিতে ব্যবহার করা হয়। এরকম এখানে আরো বিভিন্ন ধরনের ক্যান্সার কোষ নিরাময়ে বিভিন্ন আইসোটোপ ব্যবহার করা হয়। তোমরা এখন একটা স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে যাতে করে তোমরা এটা লিখতে পারো সহজে। আবার আমরা যদি কৃষি ক্ষেত্রের কথা চিন্তা করি, তাহলে কৃষি ক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপ ফসফরাস 32 যুক্ত ফসফেট দ্রবণ উদ্ভিদের মূল দ্বারা সঞ্চিত করা হয় এবং এটার মাধ্যমে উদ্ভিদের বৃদ্ধিটা ব্যাখ্যা করা যায় বা বৃদ্ধিটা পরিমাপ করা যায়। আবার খাদ্য সংরক্ষণে কোবাল 60 যে আইসোটোপটা আছে, এটা খাদ্য সংরক্ষণে ব্যবহার করা হয়। কেন? কোবাল 60 থেকে নির্গত গামা রশ্মি ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে দেয়, আর ব্যাকটেরিয়া খাদ্য ধ্বংস করে। তাই আমরা যদি ব্যাকটেরিয়াটাকে ধ্বংস করে দিতে পারি, তাহলে খাদ্যটা নষ্ট হওয়ার হাত থেকে বেঁচে যায়। এছাড়াও পৃথিবীর বয়স নির্ধারণে কার্বনের 14 আইসোটোপ যেটা আছে, কার্বন যে আইসোটোপ নম্বর 14, এটা কি ব্যবহার করা হয়। তো মূল কথা হচ্ছে আইসোটোপের আরো ব্যবহার তুমি যদি দেখতে চাও, তাহলে তোমার তৃতীয় বইয়ের যে আইসোটোপের যে অংশটুকু আছে, সেখানে আরো ব্যবহারটা বিস্তারিতভাবে লেখা আছে। তোমরা ওই অংশটুকু আমি এখানে লিখে দেই নাই, এর একমাত্র কারণ হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টটা যেন এক একজনেরটা এক এক রকম হয়। আমি এখানে যে ব্যবহারগুলো লিখে দিছি সেগুলো উল্লেখ করবা এবং নিজে থেকে আইসোটোপের ব্যবহার সম্বন্ধে আরো কিছু সংযোজন করবা, যাতে করে তোমাদের ওই অ্যাসাইনমেন্টটা সবার থেকে একটু ভিন্ন ভিন্ন ভাবে তৈরি হয়। তো আজকে এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে। আর অবশ্যই তোমরা অ্যাসাইনমেন্টটা করার পরে ভিডিও সম্পর্কে তোমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবা, এতে করে তোমাদের পরবর্তী ভিডিওগুলোতে আরো বেটার কোনো কিছু পাওয়ার সম্ভাবনা আছে। আর সবচেয়ে বড় কথা হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, বাই।